মনে হচ্ছিল যে আমার দুই চোখ যেন তৃষ্ণার্ত হয়ে খুঁজে ফিরছে আমার ভাইদেরকে। মুষলধারে বৃষ্টি, ওরই মধ্যে একটা সভা হয়। সেই সভায় আমি ঘোষণা দিয়েছিলাম যে বাবা মা ভাই সব হারিয়েছে, বাংলাদেশের জনগণই আমার পরিবার। কারণ এই জাতির জন্য আমার বাবা জীবন দিয়েছে, আমার মা আমার ভাইয়েরা জীবন দিয়েছে। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন আমার বাবা। আজ থেকে আমার এই দায়িত্বই থাকবে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। আমার বাবার যে স্বপ্ন, ক্ষুধা দারিদ্র্য মুক্ত উন্নত সমৃদ্ধ বাঙালি জাতি গড়ে তুলবেন, বাংলাদেশ গড়ে তুলবেন, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই প্রতিজ্ঞা নিয়ে বাংলার মাটিতে পা রেখেছিলাম। আর বাংলার মানুষকে আমি আমার নিজের পরিবার, নিজের আপনজন হিসেবেই নিয়েছিলাম, আর সেইভাবেই কাজ করেছি। কিন্তু বাংলাদেশে রাজনীতি করা আমার জন্য অনেক কঠিন ছিল। কারণ এমন একটা অবস্থা আমি আসলাম যেখানে আমার বাবার হত্যাকারীরা, খুনিরা, জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে তাদের বিচারের হাত থেকে মুক্ত করে বিদেশে দূতাবাসে চাকরি দিয়েছিল, এবং দেশেও তাদের ব্যবসা বাণিজ্য কাজ। যে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব, সেই যুদ্ধ অপরাধী 11,000 বন্দী ছিল, তাদেরকে ছেড়ে দিয়েছিল জিয়াউর রহমান। এমনকি 7 খুনের আসামি, তাকেও ছেড়ে দিয়েছিল। যত খুনি সবাইকে ছেড়ে দিয়েছিল, তারা রাজনীতি করার সুযোগ পেয়েছিল। স্বাধীনতার পর যে সংবিধান জাতির পিতা দিয়েছিলেন, তার 12 অনুচ্ছেদ এবং 38 অনুচ্ছেদের আংশিক মার্শাল অর্ডিন্যান্সের মাধ্যমে বাতিল করে দেয়। কারণ সংবিধানই বাতিল, স্থগিত থাকে। কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান নির্বাচনী প্রশাসন করে একটি পার্লামেন্ট সৃষ্টি করে, এবং এই অনুচ্ছেদগুলি বিলুপ্ত করে দিয়ে সেই স্বাধীনতা বিরোধীদের ভোটের অধিকার ফিরিয়ে দেয় এবং রাজনীতি করারও সুযোগ দেয়। বাংলাদেশ সম্পূর্ণভাবে আদর্শ বিচ্যুত হয়। যে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, যে বাংলাদেশের আদর্শ গণতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সেই জাতীয়তাবাদ, আমরা বাঙালি, বাংলা আমাদের দেশ। সমাজতন্ত্র, সমাজের সকল স্তরের মানুষের সমানভাবে আর্থসামাজিক উন্নতি। ধর্মনিরপেক্ষতা, সকলের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। আর গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, একটা তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের যেন অধিকার থাকে ভোটের মাধ্যমে নিজের নির্বাচন করা এবং নির্বাচিত প্রতিনিধি নিয়োগ করা, এবং সেই সাথে সাথে তাদের ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, মানবাধিকার নিশ্চিত করা। সে গণতান্ত্রিক অধিকার সবই একে একে ধ্বংস হয়ে যায়। সবকিছু তারা পালে বদলে ফেলে। বাংলাদেশটা হয়ে ওঠে প্রতিনিয়ত হত্যা, কু, ষড়যন্ত্র রাজনীতিতে। এই সেনাবাহিনীতে বারবার কু হয়েছে, মুক্তিযোদ্ধা অফিসার একে একে তাদেরকে হত্যা করা হয়। বারবার কু হওয়ার ফলে 2,000 উপর সেনাবাহিনীর সৈনিক এবং কয়েকশো অফিসার, তাদেরকে হত্যা করে জিয়াউর রহমান। বিমান বাহিনী, 77 সালে বিমান বাহিনীর একটা কু হয়, সেখানে 665 জনকে হত্যা করে। অনেক লাশ গুম হয়ে যায়, এখনো স্বজনরা খুঁজে বেড়ায় তাদের লাশগুলো তারা পায়নি। আমি ফিরে আসার পর 6 জুন আমরা যখন 6 দফা পালন করি, দিবস, 6 দফা দিবস, সেই দিন আমার বক্তৃতা বলেছিলাম
ওই সামরিক বাহিনীতে আর কোনো বিধবার কান্না শুনতে চাই না। সন্তান হারা পিতার কান্না, পিতা হারা সন্তানের কান্না শুনতে চাই না। আমার সবসময় চেষ্টা ছিল দেশের মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষিত করা। আমি অপজিশনে থাকলেও আমি দেশের মানুষের কথাই চিন্তা করতাম, এবং কিভাবে এই দেশটাকে উন্নতি করব। সমগ্র বাংলাদেশ আমি ঘুরেছি, কারণ আমার বাবার মুখে সবসময় এই কথাই শুনতাম, তিনি কি কি করতে চান। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যেটা আমাদের মৌলিক অধিকার, সংবিধানে বর্ণিত, সেই অধিকার নিশ্চিত করা। প্রত্যেকটা ছেলে মেয়ে যেন শিক্ষা পায়। প্রাইমারি শিক্ষাকে বাধ্যতামূলক অবৈতনিক করে দিয়েছিলেন। 26,000 প্রাইমারি স্কুল জাতীয়করণ করেছিলেন। সমস্ত শিক্ষকদের সরকারি চাকরি দিয়েছিলেন, সাংবাদিকদের সরকারি চাকরি দিয়েছিলেন। বাংলাদেশের কৃষি উৎপাদনে বিপ্লব সাধিত হয়েছিল। বাংলাদেশের প্রবৃদ্ধি ওই 3 বছরের মধ্যে 9 ভাগে উন্নীত করেছিলেন। সমস্ত জিনিসপত্রের দাম কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। মানুষ যখন শান্তির মুখ দেখে তখনই তো জাতিভেদকে হত্যা করে। এরপর বাংলাদেশের মানুষের দিকে তো আর কেউ তাকায়নি। অবৈধভাবে ক্ষমতা দখল করে, ক্ষমতার উচ্ছিষ্ট বিলে এলিট শ্রেণী তৈরি করে তাদের নিয়ে ক্ষমতাকে কক্ষিগত করা, ক্ষমতা দখল, এরপরে রাজনীতিতে নামা, এটাই ছিল বাংলাদেশের রাজনীতির অবস্থা। জনগণের ভোটের অধিকার বন্দী ছিল ওই ক্যান্টনমেন্টে। অনেক সংগ্রামের পথ বেয়ে আমরা জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছিলাম, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম, এবং গণতান্ত্রিক ধারা সমুন্নত রেখেই বাংলাদেশের মানুষের জীবন মানের উন্নতি করেছিলাম। যেখানে 3 বছর 7 মাসের মধ্যে জাতির পিতা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে দিয়ে যান। আর সেই দেশকে আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতায় এসে দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস ফিরিয়ে এনে সমস্ত জায়গায় ডিসিপ্লিন নিয়ে আসে। 2001 সালে আবার একটা ঝড় আসে, 2001 থেকে 2008 পর্যন্ত। যখন 2008-এ নির্বাচন হয়, জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগের উপর আস্থা রাখে। সরকার গঠন করেই আমরা আশু করণীয় মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে 2021 সালে, 20 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন পালন করব, তখন যেন বাংলাদেশ আর্থসামাজিক ভাবে এক ধাপ উপরে উঠতে পারে, সেই পরিকল্পনা নিয়ে আমরা দেশ পরিচালনা করি। জনগণ আমাদের উপর আস্থা রাখে। 2008-এর নির্বাচনে 48% ভোট আমরা পেয়েছিলাম, 259টি আসনে নির্বাচন করে 230টা সিট পাই আমরা। 2014 নির্বাচন বাধা দেওয়া হয়, অনেক বড় জায়গা থেকেই বাধা এসেছিল। সেই বাধা অতিক্রম করে আমরা নির্বাচিত হই। রাষ্ট্র পরিচালনায় জনগণের জীবন মান আমরা উন্নত করতে সক্ষম হই। সরকারি কর্মকর্তা কর্মচারী, আমাদের শ্রমিক শ্রেণী, কৃষক, বর্গা চাষী, ছাত্রদের এমন কোন শ্রেণী পেশা নেই, এবং অনগ্রসর গ্রুপ যারা হিজড়া, বেদে, কুষ্ঠরোগী, চা শ্রমিক, মানে সমাজের প্রত্যেকটা স্তরে মানুষ, এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করা, ভারতের কাছ থেকে গঙ্গা পানির ন্যায্য হিস্যা আদায় করা, আমাদের ল্যান্ড বাউন্ডারি, সেটা সমস্যার সমাধান করে ছিটমহল বিনিময়, এবং সমুদ্র সীমা আমাদের যে অধিকার, যে আইন জাতির পিতা 1974 সালে করেছিলেন, সেই আইন কার্যকর করে আমরা সেই সমুদ্র সীমা অর্জন করি। 2009 থেকে 2024 পরপর 4বার নির্বাচনে আমরা জয়ী হই। বাংলাদেশ 2021 সালেই উন্নয়নশীল দেশের মর্যাদা পায়। বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষের স্বাধীনতা আমরা নিশ্চিত করেছিলাম, ধর্ম যার যার উৎসব সবার, সেই স্লোগান দিয়ে। আমি জানি না আমাদের অপরাধটা কি। যখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেল,
মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরে এলো। এই 2008 থেকে 2024 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনোদিন দুর্ভিক্ষ দেখা দেয়নি। শিক্ষা প্রতিষ্ঠানের সেশন জট ছিল না, অস্ত্রের ঝনঝনানি ছিল না। চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ, যুবক, বেকার যুবকদের কর্মসংস্থান থেকে শুরু করে ডিজিটাল বাংলাদেশ করেছিলাম প্রথমবার। সেখান থেকে আমরা সারা বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা, ওয়াইফাই কানেকশন দেওয়া, তরুণ সমাজকে ট্রেনিং দেওয়া, কম্পিউটার ট্রেনিং, হাইটেক পার্ক করা, স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া, ঘরে বসে দেশে বসে বিদেশে চাকরির সুযোগ করে দেওয়া, সব ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছিলাম। সবচেয়ে বড় কথা, নারী ক্ষমতায়ন। সশস্ত্র বাহিনী, সেনা বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীতে নারীদের স্থান করে দেওয়া, বর্ডার গার্ডে নারীদের স্থান করে দেওয়া, চাকরি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে লেখাপড়া, শিক্ষায় দীক্ষায় যেন মেয়েরা সমান সুযোগ পায় সেটা নিশ্চিত করেছি। তরুণ সমাজ, শিশু, কিশোর সকলের জীবনটা যেন সুন্দর হয়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, দুস্থ মুক্তিযোদ্ধার যে চিকিৎসা তাদেরকে, আর গৃহহীন ভূমিহীন মানুষকে ঘর বাড়ি তৈরি করে দিয়ে প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করা, প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর সবই করেছিলাম। কিন্তু তারপরেও কোটা বিরোধী আন্দোলন 18 সালে শুরু হয়েছিল, 2018-তে বাতিল করে দিয়েছিলাম। কোটা তো ছিল না। তারপরে কোটা আন্দোলন, তখনই বুঝেছিলাম এটা গভীর চক্রান্ত, ক্ষমতায় থাকতে দেবে না। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, সেটা আর হতে দেবে না। এটাই বোধহয় ছিল সব থেকে বড়, মানে তাদের উদ্দেশ্য। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্য আমাদের। আজকের বাংলাদেশের অবস্থাটা কি? সেই 15ই জুলাই 2024 সাল থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, এটা তো কোনো প্রয়োজন ছিল না। ছাত্রদের সব দাবি তো মেনে নিয়েছিলাম। কোটা বাতিল হয়ে গেছিল, হাইকোর্টে একটা রায় হয়েছিল, সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে আবেদন করে সেই রায়টা স্থগিত করে দেওয়া হয়। যখন কোটাই নেই তখন আবার কিসের আন্দোলন? তারপরেও আমাদের 3জন মন্ত্রী কথা বলে ছাত্রদের সাথে, সব দাবি মেনে নেওয়া হয় এবং তাদেরকে তাদের গার্জেনদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু যখন তাদের কোটা বিরোধী, মানে কোটা নাই, এরপর শুরু হলো 9 দফা, আবার 9 দফা থেকে 1 দফা। অর্থাৎ এই যে সরকার উৎখাতের যেটা আন্দোলন, সেটাই বুঝতে পেরেছিলাম, কিন্তু সেটা ছিল একটা জঙ্গি রূপ ধারণ করে। যেমন পুলিশ হত্যা করা, পুলিশ ফাঁড়িতে আগুন থেকে শুরু করে আওয়ামী লীগ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, কাউকে তো বাদ দেয়নি। চরম একটা অবস্থা সৃষ্টি করা হয়েছিল একটি মানুষের ক্ষমতার লোভ এবং দেশ বিক্রির মুচলেকা দেওয়া। এই দেশ বিক্রির মুচলেকা দিয়েই কি দেখা গেল? আজকে বাংলাদেশ অবস্থা, বাংলাদেশে কোনো মানবাধিকার নাই। গণতন্ত্র আজকে নির্বাসিত, আমি গণতান্ত্রিক ভাবে জনগণের ভোটে নির্বাচিত সরকার, কিন্তু আমি সেখানে ক্ষমতা থাকতে পারলাম না একটা জঙ্গি সন্ত্রাসীদের দ্বারা। এমন একটা পরিবেশ সৃষ্টি করলো যে সেখানে থাকতে গেলে বহু মানুষের মৃত্যু হবে। যখনই আবু সাইদ, মুগ্ধ সহ 6 জন মারা গেল, সাথে সাথে আমি হাইকোর্টের জজ সাহেবকে অধীনে জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিলাম। তারা কাজও শুরু করলেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে একের পর এক মানুষ হত্যা হচ্ছে। আর যে বুলেট ব্যবহার হচ্ছে, 7.62, এই বুলেট কোথা থেকে আসছে? কারা এইভাবে হত্যা করছে? এরপরে দেখা গেল মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু, একটা পর একটা অগ্নিসন্ত্রাস। এই ধ্বংসযজ্ঞ কেন? রাষ্ট্রীয় সম্পদ একে একে ধ্বংস করা শুরু হলো, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেল। ক্ষমতা দখল করলো কে? একজন ফ্যাসিস্ট, জঙ্গি, সুদখোর, ক্ষমতা লোভী,
আমাদের সমুদ্র সীমা, পোর্ট এবং দেশ বিক্রির মুচলেখা দিয়ে ক্ষমতায় বসলো খুনি ফ্যাসিস্ট ইউনূস। তার যে দেশবিরোধী জঙ্গি দোসররা, সেটা তিনি নিজেই বলছেন বিল ক্লিন্টনের ফাউন্ডেশনের মিটিং এ, যে তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জোরপূর্বক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সে সরিয়েছে এবং ক্ষমতায় বসেছে, এবং তার মাস্টার মাইন্ডের সাথে পরিচয় করিয়ে দিল। আর তার ফলাফল, আজকে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নাই, আইনের শাসন নাই, বিচার চাইবার অধিকার নাই, বিচারের নামে হচ্ছে প্রহসন। আজকে সম্পূর্ণভাবে মানবাধিকার প্রতি পদে পদে বিঘ্নিত হচ্ছে। নারী এবং বালিকা ধর্ষিতা হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন প্রতিদিন হত্যাকাণ্ড, প্রতিদিন মানুষ খুন করা হচ্ছে, কেটে লাশ কেটে টুকরো টুকরো করা, সেই অবস্থা হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘু যারা, তাদের উপর চরম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলছে। আইন শৃঙ্খলা অবস্থা সব থেকে অবনতি ঘটেছে। যে কোনো বাড়ির মধ্যে ঢুকেই লুট করতে পারে কি, আমরা সমন্বয়ক, আমরা ছাত্র, কাজে সব লুট করার অধিকার আছে, মানুষ খুন করার অধিকার আছে। ঘরের মধ্যে ঢুকে নারীদেরকে বিবস্ত্র করা, তাদের ভিডিও তোলা, তাদেরকে রেপ করা, ধর্ষণ করা, বাপকে বেঁধে রেখে মেয়েকে রেপ করা, স্বামীকে বেঁধে স্ত্রীকে রেপ করা, ভাইকে রেখে বোনকে স্ত্রী রেপ করা, মা মেয়ে একসাথে রেপ করা। কি চলছে বাংলাদেশে এখন? ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে বাংলাদেশকে কি দিচ্ছে? মানুষের একেবারে কি, মব মব জাস্টিস। এখন তো মব সন্ত্রাস, মব জনগণ তো করছে না, এটা কয়েকজন জঙ্গি, কারণ সব জঙ্গিদের ওই 5 তারিখে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। ইউনূস ক্ষমতায় বসার জন্য এই চক্রান্ত দীর্ঘদিনের, 2007 সালে দল করতে গিয়েছিল, ব্যর্থ হয়েছিল, তবে থেমে যায়নি। এই চক্রান্ত করেই এতকাল পরে সে সুযোগ পেয়েছে। আজকে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে চরম নৈরাজ্য, শিক্ষকদের অপমান করা, ন্যায় বিচার আইনের শাসন তো এখন দুঃস্বপ্ন। উগ্র জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠী, তারা মাথাচাড়া দিয়ে উঠে দেশের সব মানুষের জীবন মান একবারে ধ্বংস। সবচেয়ে দুর্ভাগ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করেছেন মানুষের জীবন মান উন্নত করতে, আর আওয়ামী লীগ সেটাই খুব সফলভাবে করেছিল। মানুষের ভিতরে সে আস্থা বিশ্বাস ফিরে এসেছিল, কিন্তু সেটাকে ধ্বংস করে দিয়ে আজকে কি অবস্থা? বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা, ইতিহাস বিকৃত করা, রিসেট বটমে নাকি টিপ দিয়েছে, তাতে হয়েছে কি, জঙ্গি রাষ্ট্র, সন্ত্রাসীদের অভয়ারণ্য, তারাই দেশ চালাচ্ছে। ইউনূসের মেটিকুলাস ডিজাইন, জুম মিটিং করে সে সপ্তাহে একদিন নির্দেশ দিয়ে দেয়, আর সেই মতো তার এজেন্টরা কাজ করে। আর মিথ্যা অপপ্রচার করবার জন্য ইউনূস সেন্টারে তার মিথ্যা কথা বলার একটা কারখানা তৈরি আছে, সেটা কন্টেন্ট তৈরি করে দেবে। কোনো সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই, তাদের উপরে মামলা, তাদের উপরে নানা রকম হয়রানি, আর প্রত্যেকটা মিডিয়া তাদের কন্ট্রোলে, তারা যেটা বলবে তাই করতে হবে। এমনকি অনেক পত্রিকা, তারা নাকি খুব স্বাধীন সাংবাদিকতা করে, তারা যদি যা দেখে তা লিখতে পারে না, আর যদি লেখে পরের দিন তা উল্টো করতে বাধ্য হয়। কেন বাধ্য হয়, সে জবাব তারা দেবে। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের গ্রেপ্তার, হাতে হ্যান্ডকাপ পরানো, অনেকের শারীরিক অবস্থা খুবই খারাপ, তাদের চিকিৎসা পর্যন্ত নিতে দিচ্ছে না। দীপুমণি বিছানায় থেকে উঠতে পারে না, এই অবস্থা, তাকে ডাক্তার দেখাতে দেবে না। ফারুক খান একই অবস্থা, অসুস্থ। আমাদের মোশাররফ সাহেব, কখনো শুনছি তিনি নাই, কি কখনো শুনছি তিনি বেঁচে আছেন, কখনো বেঁচে নাই, এই অবস্থা। এবং আরো অনেক নেতারা 80 বছরের উপরে, তাদের হাতে হ্যান্ডকাপ পরায়, কোর্টে নেওয়ার সময় কোর্টের ভিতরে মারামারি। চিফ জাস্টিস খায়রুল হক সাহেব, তাকে গ্রেপ্তার এবং তার হাতে হাত করা পরানো,
মানুষ ন্যায় বিচার ভবিষ্যতে কিভাবে পাবে? কোন জজ সাহেব সাহস করে কি রায় দেবে আর? দেশের আইনের শাসন সম্পূর্ণ শেষ করে দিয়েছে। স্বাধীনতার সমস্ত ইতিহাস আজকে বিকৃত। এরা তো দেশ চালাচ্ছে না, টাকা বানানোর দিকে নজর। দারিদ্র্যের হার বেড়ে গেছে। অতি দরিদ্রের হার আমি যেটা মাত্র 5 ভাগে নামিয়ে এনেছিলাম, আজকে তার 10 ভাগের উপরে উঠে গেছে। দারিদ্র্যের হার 41 থেকে আমি 18 ভাগে নামিয়েছিলাম, সেটাও আজকে এখন 25 ভাগে উঠে গেছে। 5 কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত করেছিলাম, তারাও আবার নিম্নবিত্ত হয়ে গেছে। রিক্সাওয়ালা, দিনমজুর, কৃষক, শ্রমিক সব কর্মহীন। আজকে আয় উপার্জন নাই। ইন্ডাস্ট্রি জ্বালিয়ে দেওয়া হয়েছে অথবা বন্ধ করে দেওয়া হচ্ছে, কেন? আওয়ামী লীগের সেই জন্য। হাসপাতাল, হোটেল, ইন্ডাস্ট্রি, ব্যবসা প্রতিষ্ঠান, অগণিত নেতা কর্মীদের বাড়িঘর আজকে ধ্বংস। বাংলাদেশ একটা ধ্বংসের দেশ হয়ে গেছে। যে বাংলাদেশকে দিন রাত কষ্ট করে উন্নত করেছিলাম, সেই বাংলাদেশ আজকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। আগে একটা কাজ করতাম, যখন খুব সুন্দরভাবে গড়ে উঠতো, খালি মনে হতো আমার আব্বা যদি দেখে যেতে পারতেন তার বাংলাদেশটাকে আমি কত সুন্দরভাবে গড়ে তুলেছি। আজকে আর কোনো মানুষ খাদ্যের জন্য হাহাকার করে না। বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হয় না। মানুষের এখন আর ছেঁড়া কাপড় না, মানুষ ভালো কাপড় চোপড় পরতে পারে। প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে বাতি জ্বালার ব্যবস্থা করে দিয়ে আলো জ্বেলে দিয়েছি। প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছি। প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে বাঁচে, গ্রাম পর্যায়ে পর্যন্ত উন্নতি করেছি। রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা করেছি। যদি একবার দেখাতে পারতাম। কিন্তু এখন, এখন বাংলাদেশ ধ্বংসস্তূপ। সব জায়গায় পোড়া, জ্বালাও, ভাঙা, শেষ। কেন দেশটাকে এভাবে ধ্বংস করলো বলতে পারেন? কি কারণে? অপরাধী হয়ে গেলাম আমরা? কি অপরাধ করলাম? আমাদের দুর্নীতি, আমি রেহান না, আমাদের ছেলে মেয়ের দুর্নীতি। 2001-এ বিএনপি এসে খোঁজ করেছে। এরপর ইউনূস যখন তার 10 বছর বেআইনি ভাবে এমডি পদে থেকে তার পদ হারালো, আমাদের পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল। নিজের অর্থে পদ্মা সেতু তৈরি করলাম। জাতির পিতা বলেছিলেন না, কেউ দাবায় রাখতে পারবে না, দাবায় রাখতে পারেনি। কিন্তু সেটাই কাল হয়ে গেল। বাংলাদেশ সারা বিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদাপূর্ণ ছিল, আজকে শেষ। এখন জঙ্গির দেশ। কেন বাংলাদেশটাকে এভাবে ধ্বংস করলো? আমি তো ছেড়েই এসেছিলাম। আমি তো লাশ চাইনি। ওইভাবে ক্ষমতায় থাকতে গেলে তো অনেক লাশ পড়তো। যে মানুষের জীবন উন্নতি করেছে সেই মানুষের জীবন নিয়ে তো আসবে না। তারপর সব মিথ্যা মামলা আমাদের উপরে। যে আইনে যুদ্ধ বিরোধীদের বিচার করেছি, আজকে সেই কোর্টে আমাদের বিচার করে। যুদ্ধ বিরোধীদের যারা ডিফেন্সে ছিল তারাই এখন চিফ প্রসিকিউটর, তারা চেয়ারম্যান। রায় তো জানাই কথা। সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, কিন্তু আমার দেশের মানুষ আজকে ভালো নেই। আমাদের প্রত্যেকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। জাতির পিতার স্বপ্নে বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞা নিতে হবে। তাই আসুন, স্বাধীনতার সপক্ষ শক্তি, ইতিহাসের বিকৃতির হাত থেকে দেশকে রক্ষা করে আমরা মুক্তিযুদ্ধে বিজয় জাতি, সেই বিজয়ের চেতনাকে বাংলাদেশে গড়ে তুলতে হবে। মানুষের মাঝে সে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, যেটা আমরা করেছিলাম। ছবি সহ ভোটের তালিকা, ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স থেকে শুরু করে সব করে দিয়েছিলাম। আমাদের প্রত্যেক নির্বাচনে প্রশ্ন তোলে, কিন্তু একটা অনিয়ম দেখাতে পারে না। এর আগের নির্বাচনগুলি দেখলে তো হিসাব করলেই বোঝা যাবে কি অবস্থা। জনগণ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়। কাজে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। সেই সাথে সাথে এই যে যে সমস্ত মব ভায়োলেন্স হচ্ছে, সেগুলি বন্ধ করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে অনগ্রসর যারা, তাদের জীবন মান যাতে সুরক্ষিত হয়,
তার ব্যবস্থা আমাদের নিতে হবে, জঙ্গিদের দমন করতে হবে, আর্থ সামাজিক উন্নতি করতে হবে। আবার বাংলাদেশের মানুষ যেন পেট ভরে খেতে পারে, কাজ পায়, তরুণ সমাজ যেন কর্মসংস্থানের ব্যবস্থা পায়, বাংলাদেশের জন্য দেশি বিদেশি বিনিয়োগ হয়, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়, সে ব্যাপারে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। এবং যারা আজকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এই মব সন্ত্রাস করে সমস্ত ধ্বংসস্তূপে পরিণত করেছে, যেগুলি ঘর বাড়ি, যে সমস্ত প্রতিষ্ঠান ভাঙাচোরা বা ক্ষতিগ্রস্ত করেছে, প্রত্যেকটার তদন্ত এবং বিচার করতে হবে। যত অপরাধ আছে, এক কথায় কথায় মানুষ খুন করে ফেলবে, গলা কেটে ফেলবে, কুপিয়ে হাত পা কেটে ফেলে দেবে, যারা এই সব সাথে জড়িত, পুলিশ হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে পা বেঁধে যারা ঝুলিয়ে রেখেছে, তাদের চেহারাগুলি ওই ভিডিও ফুটেজ দিয়ে আবিষ্কার করে সেগুলিকে বের করে সবগুলিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, মানবাধিকার সুরক্ষিত করতে হবে। এবং তার জন্য জনমত সৃষ্টি করা, মানুষের পাশে দাঁড়ানো। এবং সেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ 21 দফা ঘোষণা করেছে। এই 21 দফা বাস্তবায়নের জন্য সব থেকে আগে দরকার মানবাধিকার সুরক্ষিত করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সংখ্যালঘু এবং নির্যাতিত লোকদের সুরক্ষা নিশ্চিত করা, এবং দেশের মানুষের জীবন মান উন্নত করার জন্য ব্যবস্থা নেওয়া। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, যারা স্বাধীনতা বিশ্বাস করেন, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন, যারা বাংলাদেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করেন, যারা দেশের মানুষের মানব অধিকার সুরক্ষায় বিশ্বাস করেন, আজকে তাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আমি আহ্বান জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এই বাংলাদেশ, আজকে তার নাম মুছে ফেলা, ওই 32 নম্বর একবার ভাঙলো, তা আগুন দিল, তারপর আবার ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। একটা দালান ভেঙে ফেলা যায়, কিন্তু মানুষের মনের মণিকোঠায় এখনো বঙ্গবন্ধু বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন চিরদিন। কারণ তিনি স্বাধীনতা দিয়েছেন, তার বিরুদ্ধে যতই চক্রান্ত হোক, এটা কেউ মুছতে পারবে না, ইতিহাস থেকে কোনোদিন মুছে ফেলা যাবে না। কাজে এটা সেটা সাময়িক। কাজে এই জঙ্গি সন্ত্রাসী ফ্যাসিস্ট ইনুসকে ক্ষমতা থেকে হটিয়ে প্রয়োজনে এখানে আবার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করে, নির্বাচন দিয়ে, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে। আমি এখনো রিজাইন করিনি, সংবিধান মোতাবেক জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী আমি। তারপর আমি বলবো, জনগণ যা চাবে তাই হবে, যদি নির্বাচন চাই ওইভাবেই নির্বাচন হবে, আমার ক্ষমতার দরকার নেই। কিন্তু দেশের মানুষের শান্তি চাই, নিরাপত্তা চাই, দেশের মানুষের উন্নতি চাই, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশকে আবার, এখন যে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে বদনাম এই ডক্টর মোহাম্মদ ইউনূস করে দিয়ে গেল, সেখান থেকে বাংলাদেশের মানুষের মান সম্মান ফিরিয়ে এনে আবার বিশ্ব দরবারে বাংলাদেশ যেন, প্রত্যেকটা মানুষ যেন মাথা উঁচু করে চলতে পারে, সেটাই আমি দেখতে চাই, সেটা আমি করতে চাই। জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই। কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেবে, আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম স্থগিত করে দেবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, ছাত্রলীগ নিষিদ্ধ করবে, যে ছাত্রলীগ মাতৃভাষা প্রতিষ্ঠা আন্দোলন করেছে, মুক্তিযুদ্ধে সংগ্রাম করেছে, যে আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করেছে, সেই আওয়ামী লীগকে শেষ করে দেওয়া এত সহজ না। কাজে তার জন্য আমি বলবো, দেশের গণতন্ত্রকামী সকল মানুষকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি আমি, যে ফ্যাসিস্টকে হটিয়ে আসুন, আমরা বাংলাদেশের মানুষের অধিকার সুরক্ষিত করি। আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে এটাই আমাদের প্রতিজ্ঞা, যে তার বাংলাদেশকে আমরা ধ্বংস হতে দেব না, তার এই আত্মত্যাগ মুছতে দেব না। রক্ত দিয়ে, লাখো শহীদের রক্ত দিয়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। এটা জঙ্গিদের দেশ না, এটা গণমানুষের দেশ।
যে দেশের মানুষ জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করে বিজয় এনেছিল সেই জনগোষ্ঠীর দেশ। তাদের ভাগ্য পরিবর্তন করে তাদের জীবন মান উন্নত ইনশাল্লাহ আমরা করবই। এটাই আমাদের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনারা সবাই দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় নেত্রী। প্রিয় দর্শক, ৭৫-এর 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সঙ্গে শাহাদত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক।